বাংলাদেশের মানুষ এখনো কিন্তু এই সরকারকে সমালোচনা করা পছন্দ করছে না। এখনো তাদের প্রতি একটা গভীর ভালোবাসা, আস্থা আছে যে বিচার বিভাগে ঠিক যেভাবে প্রধান বিচারপতি সহ 6 জন পদত্যাগ করলো যে অভিযোগের কারণে, সেই একই অভিযোগ অন্ততপক্ষে 20 থেকে 25 জন হাইকোর্ট বিভাগের বিচারপতিদের রয়েছে। জনগণের সরকার বলেন বা কেউ কেউ বলেন রাষ্ট্র মেরামতের সরকার, এই সরকারকেই করতে হবে এই অপ্রিয় কাজ। আমাদের রাজনৈতিক দলগুলোর এই ঐতিহ্য নাই। এই সরকার, অন্তর্বর্তী সরকার 6টি কমিশন করেছেন এবং তার মধ্যে একটি কমিশন প্রধানের এরই মধ্যে মানে বৈঠক শুরু হবার আগেই তাদের রদবদলের ঘটনা ঘটেছে। অর্থাৎ স্বাধীন মালিকের স্থলে অধ্যাপক আলী রিয়াজকে দায়িত্ব দেওয়া হয়েছে। অধ্যাপক আলী রিয়াজ কিন্তু যে বিষয়ে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে সেই বিষয়ের এক্সপার্ট নয়, থাকেনও কিন্তু দূর দেশে। তো এই পুরো প্রক্রিয়াটায় সংবিধান প্রণয়নের ক্ষেত্রে, যেখানে বাংলাদেশের প্রথিতযশা আইনজীবী ডক্টর কামাল হোসেন, ব্যারিস্টার আমিরুল ইসলাম তারা সংবিধান প্রণয়ন করেছিলেন এবং পরবর্তীতে সেটা 2 বছরের মাথায় কিন্তু সংশোধনের বিষয়টিও এসেছিল, সেই ক্ষেত্রে এরকম বিষয়ের আলোকে বিশেষজ্ঞ নন এমন একটি ব্যক্তিকে দিয়ে সংবিধান সংশোধনের উদ্যোগটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? জি, ধন্যবাদ। দেখেন, আমি বলছি আপনার প্রশ্নের উত্তর। সংস্কার শব্দটা বলা আসলে আমরা অনেক সফট শব্দ বলছি, কারণ বিগত 15 বছরে শেখ হাসিনার শাসনে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ভেঙে পড়েছে। এটা ডক্টর মোহাম্মদ ইউনূসও তার শেষ জাতির উদ্দেশ্যে ভাষণও বলেছে। তো এগুলোকে আপনি পুনর্গঠন বলেন বা মিনিমাম, সভ্য জাতি তো পরের কথা, আধা অসভ্য জাতিরও যেটুকু প্রতিষ্ঠান থাকে আমাদের কোনোটাই নাই। তো সেইটার লক্ষ্যে কেবলমাত্র মান্না ভাই যেটি বলছিলেন, কেবলমাত্র চেয়ারম্যান ঠিক হয়েছে, এখনো পূর্ণাঙ্গ কমিটি হয়নি। কিন্তু এর মধ্যেই আপনার দেখা গেল সংবিধান সংস্কার কমিশনের চেয়ারম্যান বদল হয়ে গেল। দেখেন, বাংলাদেশের মানুষ এখনো কিন্তু এই সরকারকে সমালোচনা করা পছন্দ করছে না। এখনো তাদের প্রতি একটা গভীর ভালোবাসা, আস্থা আছে, আমরাও রাখতে চাই। কিন্তু প্রশ্ন হচ্ছে ওনারা ওনাদের কার্যক্রমে আরো সতর্ক থাকতে হবে। আপনি তো সংস্কার কমিশনের একটি কমিশনের চেয়ারম্যান বদলের কথা বলছেন, আরেকটি যেটি আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের ভাষণ যারা লিখে দিয়েছিল, আপনার মনে আছে কিনা, পুলিশ সংস্কার কমিশনের এক সফররাজ আর সরফরাজ নামের বিতর্কে তোলপাড় হয়ে গেল 24 ঘন্টা। দেখা গেল উত্তর জেলা চট্টগ্রামের আওয়ামী লীগের অ্যাডভাইজার নামের বিভ্রাট। এগুলো আরো মোর সচেতন হওয়া দরকার। তো আমি দেখেন, আমি ব্যক্তিগতভাবে আলী রিয়াজ সাহেবকে পার্সোনালি চিনি না, তবে ওনার লেখা পড়েছি। আমি এটাই বলছি না যে সংবিধান প্রণয়ন করতে গেলে একেবারে বিখ্যাত আইনজীবী লাগবে, কিন্তু ডক্টর শাহিদিন মালিক দীর্ঘদিন ধরে সংবিধান বিষয়ে কথা বলছে। ধরেন ডক্টর কামাল হোসেন, আমিরুল ইসলাম সাহেবরা তো প্রতিষ্ঠাতা, সংবিধানের প্রণেতাদের চেয়ারম্যান একজন, অন্যজন সদস্য বা আরও আছেন। শাহিদিন মালিক সাহেবকে রেখেও তো আলী রিয়াজ সাহেবকে সাথে নিয়েও তো করা যেত। আমি মনে করি কি, এগুলো খুব সেন্সিটিভ বিষয়, তো এগুলোতে ভেবে চিন্তে করা দরকার। এটা এমন নয় যে এই সরকার ওত নিল বোধহয় 8 তারিখে, 8ই আগস্ট, তো ওতে 3 দিন পরেই এই কমিশন করলো, তাও তো নয়, 1 মাস 5 দিন পরে। তো এটি আরো আপনার সংবেদনশীল হয়ে সবার সঙ্গে আলাপ করে, মানে সবার মানে অন্তত যারা হেলম অফ অ্যাফেয়ার্সে আছে। আর আমি যেটা মনে করি যে এই শেখ হাসিনাকে, একটি নির্বাচিত স্বৈরাচারকে ফ্যাসিস্ট ব্যবস্থা থেকে গণহত্যাকারী পরিণত করতে যে 2টি প্রতিষ্ঠান মানে লাইলি মজনুর মতো প্রেম করেছে, তার একটি হচ্ছে প্রশাসন ইন বোথ সিভিল অ্যান্ড পুলিশ, আরেকটি হচ্ছে আমি যে অঙ্গনে কাজ করি বিচার বিভাগ। তো আপনার প্রায়োরিটি, আমাদের লয় বলে যে রেলিভেন্সি অ্যান্ড প্রায়োরিটি, আপনার প্রায়োরিটি কিন্তু হতে হবে বিচার বিভাগ, প্রশাসনের দ্রুততার সঙ্গে অনেক কাজ করা। সেটি কিন্তু আমরা হয়তো হতে পারে ওনারা টাইম নিচ্ছে, কিন্তু কিছু কিছু জিনিস আছে, যেমন আমি মনেই করি যে বিচার বিভাগে ঠিক যেভাবে প্রধান বিচারপতি সহ 6 জন পদত্যাগ করলো যে অভিযোগের কারণে, সেই একই অভিযোগ অন্ততপক্ষে 20 থেকে 25 জন হাইকোর্ট বিভাগের বিচারপতিদের রয়েছে। কিন্তু নিতাই রায়চৌধুরী সাহেব ভালো বলতে পারবে। আমরা আবার দেখলাম হাইকোর্টের বিচারপতিদের পদত্যাগের ক্ষেত্রে এই হাসিনা বিরোধী যে ঐক্যবদ্ধ আইনজীবীরা, তাদের মধ্যে আবার একটা বড় অংশ নীরব। তো এগুলো আরো ক্লিয়ার করা দরকার, কারণ আমরা দেখেন, আমরা 72-এর সুযোগ মিস করেছি। বঙ্গবন্ধুর উপর আস্থা রেখে উনি শুধু হতাশই করেননি, বাকশাল করে এটিকে রাজতন্ত্রে করার চেষ্টা করেছিলেন। 90-তে মান্না ভাইরা ছিলেন 3 জোটের নেতা, আমরা ছিলাম সর্বদলীয় ছাত্রঐক্যের কর্মী। 3 জোটের রূপরেখা ছিল, সর্বদলীয় ছাত্রঐক্যের 10 দফা ছিল। আপনি যদি 10 দফাটা পড়ে দেখেন, কারো কাছে নিশ্চয়ই আছে, আমাদের কাছেও আছে,
তার 5টি দফা পালন করলেও বাংলাদেশের অবস্থা এটি হতো না, কিন্তু এরপরে কোনো নির্বাচিত সরকারগুলি করেনি। ফলে আমাদের যে অভিজ্ঞতা একজন নাগরিক হিসাবে, রাজনৈতিক সরকারগুলোর কাছে এই সংস্কার বলেন, পুনর্গঠন বলেন, পুনর্লিখন বলেন, পুনর্নির্মাণ বলেন, বিনির্মাণ বলেন, ন্যূনতম ফাঁকফোকরগুলো বন্ধ করা, যেমন বিচার বিভাগ সরকারকে যেন প্রশ্ন করার সাহস রাখে, আপনাদের মিডিয়া কন্টিনিউয়াস প্রশ্ন করতে পারে, পুলিশ প্রশাসন যেন দলীয় কর্মী এর মতো কোতোয়ালের মতো ব্যবহার না হয়, সেটির সংস্কারগুলো বা যে নামই বলেন, এটি এই অন্তর্বর্তীকালীন বলেন আর জনগণের সরকার বলেন বা কেউ কেউ বলেন রাষ্ট্র মেরামতের সরকার, এই সরকার কি করতে হবে এই অপ্রিয় কাজ? আমাদের রাজনৈতিক দলগুলোর এই ঐতিহ্য নাই। কারণ রাজনৈতিক দলগুলো যখনই আসে তখনই তারা তাদের মতলব বাস্তবায়নের জন্য সংস্কার করে সেটি। এবং আপনি দেখবেন যে আন্তরিকতা বিরোধী তদানীন্তন সরকার বিরোধী সমস্ত রাজনৈতিক দলগুলোর মধ্যে ছিল, পেশাজীবী সংগঠনগুলোর মধ্যে ছিল, 5ই আগস্টের পর কিন্তু নিজেরাই আলাদা আলাদা হয়ে গেছে। কেউ কেউ মনে করেছে ক্ষমতা আমি এসেই গেছি, সুতরাং আমার আর আন্দোলনের পার্টনারদের কি দরকার, অন্তত আমি বিচার অঙ্গনে আমি দেখেছি, আইনজীবী অঙ্গনে। তো সুতরাং রাজনীতিবিদরা এখনো শেখ হাসিনার পলায়ন থেকে অনুভূতিতে শিক্ষা নেয়নি। যে এত বড় যাকে মনে হতো অজেয় অটল, সে যে 45 মিনিট সময় নিয়ে পালিয়ে গেল, এবং এত বড় দল, এত কর্মী, আপনার মনে আছে কিনা 23শে জুনও তাদের সমাবেশে ঢাকা শহর বন্ধ হয়ে গিয়েছিল। তো আমাদের রাজনীতিবিদদেরও, আমি একজন নাগরিক হিসাবে বিনয়ের সঙ্গে শ্রদ্ধার সঙ্গে বলবো, আমাদের রাজনীতিবিদদেরও নিজেদেরও সংস্কার হওয়া দরকার।